হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ, গোপন অভিযান, অর্থনৈতিক চাপ কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদেশি সরকারকে পরিবর্তন করেছে এবং তাদের এই পরিবর্তনের ধারা অব্যাহত রেখেছে। সম্প্রতি সময়ে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। সাধারণত বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের পেছনে তারা যে যুক্তিগুলো দাঁড় করায় তা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ দমন, কমিউনিজম প্রতিরোধ। বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় যে এরকম কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিরোধ করতেই মূলত তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকারকে পতন করিয়েছে। এর সাথে আরও যে বিষয়গুলো নতুনভাবে যুক্ত হয়েছে সেগুলো হলো নিজেদের কৌশলগত অবস্থান নিশ্চিত করার জন্য এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য। এর সাথে তারা বিভিন্নভাবে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য তারা বিভিন্ন দেশের সরকারকে বিভিন্ন সময়ে উৎখাত করেছে। সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার উপর যে আক্রমণ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে অপহরণের ঘটনা ঘটেছে তা কিন্তু বন্ধুরা নতুন সাম্রাজ্যবাদী যুগের একটা অংশ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক আইন তো বটেই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শিষ্টাচারও এতে লঙ্ঘিত হয়েছে। মূলত ভেনেজুয়েলা তেল ও কৌশলগত স্বার্থ হাসিলের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এরকম পথে হেঁটেছে। মার্কিন এই পদক্ষেপ বিশ্বের অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকেও এরকম কাজ করতে উৎসাহিত করবে বলে ধারণা করা যাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই প্রথমই নয় যে তারা বিভিন্ন দেশের সরকার বা ভেনেজুয়েলার মতো একটি দেশের সরকারকে পরিবর্তন করে দিয়েছে। এটা প্রথম নয়। এর আগে 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক সিআই এবং MI6 এর সহায়তায় তারা পতন ঘটিয়েছে। 2003 সালে ইরাকের সাদ্দাম হোসেনের সরকারকে অপসারণের ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে। এছাড়া গুয়েতমালায় 1952 সালে এবং চিলিতে 1973 সালে CIA এর মাধ্যমে অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপের নজির মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। তো এই যে নজিরগুলো রয়েছে তা কিন্তু মূলত একটি সুন্দর সুষ্ঠু বিশ্বের জন্য কখনোই ভালো কিছু না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র 1997 সালে কসোভো ন্যাটো এর সামরিক হস্তক্ষেপে সার্বিয়ার প্রেসিডেন্ট মিলোসেভিচের সরকারকে পতন করেছে। তো এই যে তারা এই পতনগুলো করছে, এই পতনের ধারা অব্যাহত রয়েছে। মূলত যখনই কোনো একটি দেশের সরকার তাদের পরিপন্থী কোনো কাজ করছে বা তাদের সাথে কোনো কাজ করছে না, তখনই কিন্তু তারা সেই দেশের সরকারকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সরানোর পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ অর্থাৎ $29 বিলিয়ন একটি ইনভেস্টমেন্ট ছিল, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। সম্প্রতি সময় ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মূলত তারা ক্ষমতাচ্যুত করেছেন, কারণ হলো তারা ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর দখল চান। ট্রাম্প সরাসরি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলা চালাবে। বাইরে ভাই, এ কেমন কথা? সে আরও বলেছেন দেশটির তেল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে। তো বন্ধুরা, এ থেকে খুবই স্পষ্ট যে ট্রাম্পের মতো একজন লোভী রাষ্ট্রপ্রধান মূলত ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করার জন্যই মূলত এবং তেল সম্পদটিকে দখল করার জন্য মূলত এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পলিসি যেখানে তারা যে দেশে তারা দখল করে না কেন সেই দেশে তারা তাদের পন্থী এজেন্ট সৃষ্টি করে যায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউনূস সরকারকে তারা এজেন্ট হিসাবেই বসিয়েছে, এবং একই সাথে এই ভেনেজুয়েলার ক্ষেত্রেও তারা কিন্তু নোবেল বিজয়ী একজন ভদ্র মহিলাকে
তারা সম্প্রতি বসাতে চাচ্ছেন, এবং ওই নোবেলজয়ী ভদ্রমহিলা ইতিমধ্যে ট্রাম্পের এই আগ্রাসনকে তিনি সমর্থন জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ আপনার নিজের দেশে যদি আপনার কুলাঙ্গার না থাকে, বা নিজ দেশে যদি আপনার দেশদ্রোহী না থাকে, রাষ্ট্রের বিপরীতে কাজ করবে এরকম লোক যদি না থাকে, তাহলে কিন্তু সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সুবিধা করতে পারে নাই, এবং পারার কথা না। কারণ তারা তো সেখানে সাপোর্টই পাবে না। যেমন হলো ভিয়েতনামের ক্ষেত্রে যদি আমরা বলি, ভিয়েতনামে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন আক্রমণ করেও তারা পরাজয় নিয়ে ভিয়েতনাম ছাড়তে হয়েছে, তারা কিন্তু ভিয়েতনামকে হারাতে পারে নাই। কারণ ভিয়েতনামের মানুষের মধ্যে একটি বিশাল এক ধরনের দেশপ্রেম ছিল, এবং তাদের কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে এজেন্ট পায় নাই। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই রকমভাবে বিভিন্ন দেশের আগ্রাসন আসলে অন্য কোনো দেশকে এইরকম শক্তিশালী একটি রাষ্ট্রকে এইরকম আগ্রাসনের মুখে ঠেলে দেবে, এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। এখন চীন সরকার যদি তাইওয়ানের প্রধানমন্ত্রীকে যদি তাদের বিমানে করে তাদের নিজ দেশে নিয়ে আসে, বিভিন্ন রকম এলিগেশন, অর্থাৎ চীনের অখণ্ডতার জন্য হুমকি, এটার জন্য যদি এই কথা বলে যদি তারা তাইওয়ানের প্রধানমন্ত্রীকে নিয়ে আসে, এখন এটা চীন তাহলে রেফারেন্স হিসেবে আমেরিকার মাদুরোকে অপহরণের ঘটনা বলতেই পারে। সেক্ষেত্রে এটা চীনের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে গেল। তো আমি আশা করি না যে চীন এরকম কোনো কাজ করবে, কারণ চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, তো উনি আসলে ওই ট্রাম্পের মতো পাগলা কোনো প্রেসিডেন্ট না, আর অত মানে মাথা গরম কোনো মানুষ না। উনি অত্যন্ত সুষ্ঠু, অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে উনি ওনার কাজ করে থাকেন। এটা ওনার বিভিন্ন বৈদেশিক নীতির ক্ষেত্রে এটা আমি পরিলক্ষিত করেছি। তো বন্ধুরা, ট্রাম্পের এই রকম আগ্রাসন বাংলাদেশের মানুষ যেমন বলেছিল যে আমরা দ্বিতীয় স্বাধীনতা ভোগ করছি, ট্রাম্প কিন্তু তার এক বক্তব্যে বলেছে যে ভেনেজুয়েলার মানুষ এখন স্বাধীন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাঁথা। অর্থাৎ বাংলাদেশের সরকার পতন, নেপালের, এরপর হলো ইরাকের, ভেনেজুয়েলার, এরকম বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাঁথা। যদিও দেশের মানুষ কিন্তু দুইটা পক্ষে তখন ভাগ হয়ে যায়। এক পক্ষ তাদের বর্তমান সরকারকে পছন্দ করেন, আরেক পক্ষ পূর্বের ক্ষমতাচ্যুত সরকারকে পছন্দ করেন। অর্থাৎ তাদের যে নিয়ম যে আপনি ডিভাইড করে দেন, আপনি শাসন করেন। অর্থাৎ ব্রিটিশরা যেমন উপমহাদেশ শাসন করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে, আমেরিকা কিন্তু এখনও ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে আমাদের দেশ বা দরিদ্র দেশগুলোকে শাসন করছে। তারা মূলত দরিদ্র দেশ তথা যে দেশে তারা ক্ষমতার পরিবর্তন করতে চায়, সেই দেশের বিভিন্ন এজেন্ট সৃষ্টি করে যায় এবং বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে ফেলে। এখন তো নতুনভাবে তারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বেশ প্রভাবশালীভাবেই তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন মানুষকে তারা রাতারাতি খুব বড় সেলিব্রিটি বানিয়ে ফেলছে। ফেসবুক বা ইউটিউব সেলিব্রিটি, তাদের মাধ্যমে বিভিন্ন সাধারণ মানুষকে প্রভাবিত করে তারা কিন্তু একটি জনমত গঠন করতে সক্ষম হয়। আর এই জনমত যখন গঠন হয়ে যায়, এই জনমত গঠন হওয়ার পরপরই কী হয়, তারা বিশ্বের কাছে দেখায় যে আসলে এই জনগণগুলো এই সরকারকে চাচ্ছে না, কাজেই ওনার পতন হওয়া দরকার, বা উনি স্বৈরাচারী হয়ে গেছেন, বা ওনার কার্যক্রম ঠিক নেই। মূলত যদি উন্নয়নশীল দেশগুলো বা যেগুলো দরিদ্র দেশ, এই দেশগুলোতে যদি আমেরিকা অস্ত্র ব্যবসা না করতে পারে এবং সুদের ব্যবসা না করতে পারে, আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের কিন্তু বড় একটি অংশীদার হলো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আইএমএফেরও বড় একটি অংশ মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে ঋণ প্রদান করে থাকে। এই ঋণ প্রদান করার মাধ্যমে তারা সেই দেশের ক্ষমতার একটি অংশ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এবং এই ঋণের যে সুদ, এই সুদ দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে যদি আমরা বিশদভাবে দেখতে পাই, তখন কিন্তু তাদের মধ্যে রয়েছে এই টাকা খাটানো, অর্থাৎ সুদি টাকা, এবং অস্ত্র ব্যবসায়, অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম ক্রয় বিক্রয়, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, অস্ত্র, এইগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে অর্থ হয়, সেটা কিন্তু মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটি অংশ। অন্যদিকে চীনের ক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টা একটু ভিন্ন রকম
দেখতে পাই। চীন কিন্তু উৎপাদনশীল খাতে কিন্তু বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, যেমন বিভিন্ন রকমের পণ্য, খাদ্যদ্রব্য রপ্তানি, বিভিন্ন রকমের যন্ত্রাংশ, মেশিনারিজ, এগুলো রপ্তানি করে কিন্তু তাদের মূলত অর্থনীতিটা এখন রয়েছে। যদিও তাদের যুদ্ধ সামগ্রী রপ্তানিরও একটা বড় একটা অংশ আছে, কিন্তু এককভাবে সেটা বড় আকারে পরিলক্ষিত হয় না। সেটা সব মিলিয়ে তাদের একটা কম্বাইন একটা অবস্থান রয়েছে চীনের। তো বন্ধুরা, আমেরিকার বর্তমান এই রকম আগ্রাসন সেটা ভবিষ্যতে বিশ্বকে ভালোভাবে থাকতে দেবে না, এবং সেটা মূলত নতুন অর্থাৎ নব্য আগ্রাসনবাদী একটা যুগের সূচনা করছে। সম্ভবত এটা এটা এই বর্তমান এই যুগে এটা কেউ মেনে নেবে না। নতুন সাম্রাজ্যবাদী যুগের অবস্থান আসলে এরকমটা না। যদিও তারা কোনোভাবেই এটা মানতে চায় না। তারা বরাবরই বলে যে নিকোলাস মাদুরো অর্থাৎ ভেনেজুয়েলার প্রধান প্রেসিডেন্ট, সে ড্রাগ অর্থাৎ নেশা জাতীয় পণ্যদ্রব্য রপ্তানি করেছে, মাদক রপ্তানি করেছে। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে গেছে। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে তার বিচার হওয়াটা, এটা আসলে ইতিহাসে এরকমটা দেখা যায়নি। সাদ্দাম হোসেনকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 2003 সালে, ইরাকের প্রধানমন্ত্রী, উনি কিন্তু পরবর্তীতে ওনার নিজ দেশেই ওনাকে বিচারের সম্মুখীন করা হয়েছিল এবং তাকে কিন্তু সেই দেশে ফাঁসির মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা কিন্তু আসলে একটি ওই ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু তাদের বিপরীতে কেউ আসলে মাথাচড়া বা কথা বলতে কোনো রকম সাহস পায়নি, বা হয়তো ইরাকের জনগণকে একটা অংশকে মার্কিন যুক্তরাষ্ট্র টাকার বিনিময়ে কিনে ফেলেছিল। তো যতদিন দেশের মানুষকে টাকা দিয়ে কিনা যাবে, ডলারের মাধ্যমে যতদিন আপনি একটা দেশের মানুষকে কিনে ফেলতে পারবেন, আপনি নিশ্চিত যে ততদিন আপনি ওই দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একটি দেশের জনগণ যতদিন না বুঝবে কে তাদের জন্য ভালো, কে তাদের জন্য খারাপ, যতদিন না আপনি বর্তমান ইউটিউব এবং ফেসবুক এর প্রকৃত তথ্যচিত্র বা যাচাই বাছাই করতে সক্ষম না হবেন, যতদিন আপনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া মানুষের 1-1.5 মিনিটের ভিডিওর কারণে আপনি তাণ্ডব লীলা চালাবেন, অর্থাৎ যাচাই বাছাই না করে হুজুকে মাতাল জনতা হিসাবে আপনি দাঁড়িয়ে যাবেন, ততদিন আসলে আপনি প্রকৃত স্বাধীনতার ফল ভোগ করতে পারবেন না এবং দেশের জন্য প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে পারবেন না। এখন ভেনেজুয়েলার যে ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তাদের তেল সম্পদ চলে যাওয়া, এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে তাদের তেল সম্পদ ভোগ করে চিপায় চিপায় খেয়ে যখন তাদের তেল সম্পদ শেষ হয়ে যাবে, তখন ওই খোসাটা আলটিমেটলি ফেলে দেওয়া, অর্থাৎ মার্কিন ভেনেজুয়েলাকে বলবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আমাদের আর কাজ নেই, আমরা এখন টাটা বাই বাই। তো বন্ধুরা, তখন তারা চলে যাবে তাদের দেশে, অর্থাৎ খাওয়া দাওয়া শেষ, আমি আর তোমার দেশে নাই ভাই, আমারও বিদায় পালা শেষ। তো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।